আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে শিখব। চলো প্রথমেই জেনে নিই ট্রান্সক্রিপশন কি। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার একটা প্রক্রিয়া, বা আরও যদি সংক্ষেপে বলি ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ভিডিওতে ট্রান্সক্রিপশন ছাড়া আমরা আরও শিখব রিভার্স ট্রান্সক্রিপশন এবং এই ট্রান্সক্রিপশনের উপর এমসিকিউ সিকিউ। তাহলে আমরা স্টার্ট করে দেই। প্রথমে এই ট্রান্সক্রিপশন জিনিসটা কি সেটারই হচ্ছে কিছু কথাবার্তা আছে এখানে। আমরা সহজ ভাষায় এটাকে ডিরেক্টলি বলে ফেলতে পারি আরএনএ তৈরির একটা প্রক্রিয়া, বা তুমি যদি আরও বেশি সূক্ষ্মভাবে বলতে চাও, কারণ আমরা আরএনএর অনেকগুলো টাইপ পড়েছি, 5টা বেসিক টাইপ পড়েছি। কী কী ছিল? এমআরএনএ ছিল, টিআরএনএ ছিল, জিআরএনএ ছিল, মাইনর আরএনএ ছিল, আরআরএনএ ছিল। ওই সবগুলোর মধ্যে শুধুমাত্র এমআরএনএ তৈরি হয় এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। আর ওভারঅল বলতে গেলে তখন হচ্ছে আমরা এভাবে বলে ফেলি ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। আচ্ছা, এরপর আসলে ডিএনএ থেকে আরএনএ যখন তৈরি হচ্ছে তখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা জানি ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, 2টা স্ট্র্যান্ড থাকে ডিএনএতে, বা হচ্ছে 2টা সুতা থাকে, আর আরএনএতে একটা স্ট্র্যান্ড থাকে। তাহলে ডিএনএতে যেহেতু 2টা স্ট্র্যান্ড থাকে, আরএনএতে একটা স্ট্র্যান্ড থাকে, আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরির ক্ষেত্রে অবশ্যই 2টাকে ব্যবহার করতে পারবো না, কারণ আমার আলটিমেটলি দরকার হচ্ছে শুধুমাত্র একটা স্ট্র্যান্ড। এই জন্য শুধুমাত্র একটা স্ট্র্যান্ড, এই যে এটা যদি ডিএনএ হয়, এটা যদি একটা ডিএনএ হয়, শুধুমাত্র একটা স্ট্র্যান্ডকে আমি ইউজ করে এমআরএনএ তৈরি করব। ধরো এটা হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা কি 5 প্রাইম টু এটা কি 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম। এখন আমার অবশ্যই ইউজ করতে হবে, সবসময় আমি ফার্স্ট প্রায়োরিটি দিব কাকে? 3 প্রাইম টু 5 প্রাইমকে। 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন বা রেপ্লিকেশন, এগুলো সবগুলোর ক্ষেত্রে 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে একটা লিডার পার্ট বা লিডার স্ট্র্যান্ড। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখি, এক এক সময় এর এক এক নাম হবে, কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে বলা হয়েছে যেহেতু আমাদের একটাই স্ট্র্যান্ড দরকার, সেহেতু আমরা যখন ডিএনএটাকে কি করব, ছাঁচ বা টেমপ্লেট, ডিএনএটাকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ইউজ করব। এর মধ্যে ডিএনএর 2টার মধ্যে যেটাকে আমি ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ইউজ করছি, যেমন এখানে 3 প্রাইম টু 5 প্রাইমকে আমি ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ইউজ করছি, এইটারকে আর কি নামে ডাকা যেতে পারে? টেমপ্লেট স্ট্যান্ড, একটা নামে ডেকে ফেললাম, কাজ যেটা করছি সেটার সাথে মিলিয়ে টেমপ্লেট স্ট্যান্ড। আর কি নাম আছে? অ্যান্টিসেন্স স্ট্যান্ড, নন কোডিং স্ট্যান্ড। এখন কেন এই নামগুলো হয়েছে প্রশ্ন হচ্ছে এখানে, কারণ আমি যখন 3 প্রাইম টু 5 প্রাইম প্রান্তটাকে ইউজ করে এর ঠিক বিপরীত আরেকটা প্রান্ত বানাবো, আমরা তো জানি এই যে দেখো এখানে 3 প্রাইম টু 5 প্রাইম, এরা কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইমের সাথে 5 প্রাইম টু 3 প্রাইম অ্যাড হয়েছে, এরা কিন্তু একইটা, অর্থাৎ 3 প্রাইম টু 5 প্রাইম আর 3 প্রাইম টু 5 প্রাইম কখনোই কিন্তু একসাথে যুক্ত হতে পারে না। 3 প্রাইম টু 5 প্রাইমের সাথে যুক্ত হয় এর বিপরীতটা। তার মানে আমি যখন 3 প্রাইম টু 5 প্রাইম প্রান্তটাকে ব্যবহার করে এমআরএনএটা বানাবো, তখন আমার এমআরএনএ হবে ঠিক উল্টা। এমআরএনএ হবে কি 5 প্রাইম টু 3 প্রাইম। এমআরএনএ হবে, আমি যদি এই ইয়েলো কালারটাকে দেখে বা কপি করে করে আমি যদি এমআরএনএটা বানাই, এমআরএনএটা হবে কি 5 প্রাইম টু 3 প্রাইম, যেটা কিনা আরেকটা স্ট্র্যান্ড যেটাকে আমি ইউজ করিনি, ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড যেটাকে আমি ইউজ করিনি, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম, এটার মতোই হবে, এটার মতোই দেখতে হবে। ঠিক আছে,
আমি যেই স্ট্যান্ডটাকে ইউজ করিনি সেটার মতোই দেখতে হবে। সেই জন্য আমি যেটাকে ইউজ করেছি, টেমপ্লেট হিসেবে ইউজ করেছি, সেটার আসলে কোনো পরে আর কোনো ভ্যালু থাকছে না, সেটা আর কোনো কাজের থাকবে না, কারণ তার মতো কিন্তু আমি কোডিং বানাই নাই। আমি কোডগুলো বানিয়েছি এর যে পার্টনারটা ছিল, এর পাশে যেটা ছিল সেটার মতো করে। সো এটা হচ্ছে নন কোডিং বা অ্যান্টিসেন্স। এটা আর কোনো সেন্স রাখছে না পরে, ঠিক আছে। অ্যান্টিসেন্স স্ট্যান্ড বা নন কোডিং স্ট্যান্ড হচ্ছে আমি যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করছি, আর এর পাশে যেটাকে আমি ইউজ করছি না সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর সেটাকে বলা যেতে পারে সেন্স স্ট্যান্ড, অর সেটাকে বলা যেতে পারে কোডিং স্ট্যান্ড। কারণ আমার যে আলটিমেট কোডটা আমি বের করছি ডিএনএ টেমপ্লেটটাকে কপি করে, সেই কোডগুলো কিন্তু আমার কমপ্লিমেন্টারি যেটা থাকবে অর্থাৎ পাশে যেটা থাকবে সেটার কোডের সাথে মিলে যাচ্ছে। এই জন্য পরে যেটা থাকে সেটাকে বলা হয় কোডিং স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। আচ্ছা, এই কথাগুলোই এইমাত্র যা বলেছি তাই এখানে আছে। এই যে অপর স্ট্র্যান্ডটি যেটা আমরা ট্রান্সক্রাইব করছি না, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইমকে কিন্তু আমরা কোনো কাজে ইউজ করছি না, জাস্ট এটা পাশে পড়েই আছে, ঠিক আছে। সো এটাকে আমরা কি নাম দিয়েছি? আমরা দিয়েছি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, ঠিক আছে, বা সেন্স স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড, এরকম অনেকগুলো নাম আছে, যে কোনো একটাতেই ডাকতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড বেস সিকোয়েন্স আর নতুনভাবে সৃষ্ট। কেন আসলে এটাকে কোডিং বলা হচ্ছে কিছুক্ষণ আগেই বলেছি, এখানে এই কথাটাই বলা আছে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? কমপ্লিমেন্টারি স্ট্যান্ডে যেখানে আছে টি, আমার এমআরএনএতে সেখানে হবে ইউ, কারণ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা হচ্ছে ডিএনএ, আর আমার এমআরএনএ যে স্ট্র্যান্ডটা আমি তৈরি করছি সেটা হচ্ছে আরএনএ। আমরা জানি ডিএনএ আর আরএনএর নাইট্রোজেন বেসের মধ্যে পার্থক্য আছে এই জায়গাতে। ডিএনএতে যেখানে টিআরএনএ, আরএনএতে সেখানে হচ্ছে ইউরাসিল। সো এই বেসিক পার্থক্যটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। এই পার্থক্য ছাড়া দুইটা স্ট্র্যান্ডই কিন্তু সেম, 5 প্রাইম টু 3 প্রাইম, আর আমার যে এমআরএনএ কোডটা, তো এমআরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম, এবং আমি ডিএনএর যে যাকে ইউজ করলাম না পাশে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল তারও কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম। সো এই জন্য এই নামগুলো দেওয়া হয়েছে। এখন ওই যে লম্বা ডিএনএ, ওই ডিএনএ টেমপ্লেটের মধ্যে পুরো টেমপ্লেটটাকে তো, অর্থাৎ আমি বলি দেখো, ধরো এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড, ঠিক আছে। এই দুইটা স্ট্যান্ডের মধ্যে এটা হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা হচ্ছে 5 প্রাইম, আর এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে। আমি এখন এই 3 প্রাইম টু 5 প্রাইমটাকে কপি করে আমি এইটুকু অংশ কপি করে আমি এমআরএনএ বানাচ্ছি 5 প্রাইম টু 3 প্রাইম। এখন আমি শুধুমাত্র এইটুকু অংশ কপি করেছি, রাইট? আমি শুধুমাত্র এইটুকু অংশ কপি করেছি, বাকি এইটুকু অংশ কিন্তু আমি কাজে লাগাইনি। আমি শুধুমাত্র এইটুকু অংশ কপি করেছি, বাকি এইটুকু অংশ কিন্তু কাজে লাগাইনি। সো শুধুমাত্র এইটুকু অংশকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। শুধুমাত্র এইটুকু অংশকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশনের মাধ্যমে জিনের যে অংশটুকু এমআরএনএ অণুতে রূপান্তরিত হয় সেটাকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। ওকে, এখন আমরা চলে আসি আমাদের এই মূল্যবান ট্রান্সক্রিপশন কিভাবে হয় সেটা দেখার জন্য। তো আমরা জেনেছিলাম ডিএনএ থেকে ডিএনএ যেটা তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় প্রতিলিপন বা রেপ্লিকেশন। সো এই ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে সেটাকে বলছি ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য 3টা স্টেজ থাকে। 3টা স্টেজ কি? ফার্স্ট ওয়ান ইজ সূচনা ধাপ, ঠিক আছে, সূচনা অর্থাৎ এখানে শুরু করবে। তারপর হচ্ছে কি বর্ধিতকরণ ধাপ, শুরু করার পর কি হবে? বেড়ে যাবে, চলতে থাকবে। আর থার্ড ওয়ান হচ্ছে সমাপ্তিকরণ, অর্থাৎ একটা সময় তো শেষ হতে হবে, ঠিক না? ওই শেষটাই বা টার্মিনেশনটাই হচ্ছে সমাপ্তিকরণ। বর্ধিতকরণ ইলংগেশন, আর সূচনা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন দেখো, বুঝে গেলাম এই 3টা ধাপে আমাকে কাজ করতে হবে, কিন্তু এই 3টা ধাপে কাজ করার জন্য আমার কিছু ম্যান্ডেটরি
ম্যাটেরিয়ালস লাগবে। ওই ম্যাটেরিয়ালসগুলো কি কি দেখো, ম্যাটেরিয়ালসগুলো কি কি আছে? ডিএনএ ছাঁচ, এটা এতক্ষণ কিন্তু বলেই ফেলেছি। ডিএনএ তো অবশ্যই লাগবে, ওই একটা ডিএনএ লাগবে। ওই ডিএনএর মধ্যে যে ছাঁচ আছে, অর্থাৎ দুইটা সুতা আছে, ওই দুইটা সুতা যে কোনো একটা সুতা, যে কোনো একটা মানে আমাকে কিন্তু নির্দিষ্ট 3' to 5' যে সুতাটা থাকবে বা স্ট্র্যান্ডটা থাকবে সেটাকে আমি ইউজ করব, সেটাকে আমি টেমপ্লেট হিসেবে ইউজ করব। তারপর দেখো আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে আমি ব্যবহার করব। আমরা যখন রেপ্লিকেশন পড়েছিলাম, রেপ্লিকেশনে অনেকগুলো এনজাইম ছিল। আমরা দেখেছিলাম ডিএনএ পলিমারেজ এনজাইম দেখেছিলাম, হেলিকেজ দেখেছিলাম, তারপর দেখেছিলাম টোপো আইসোমারেজ, এরকম অনেকগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। কিন্তু এখানে আমরা শুধুমাত্র একটা এনজাইমের নাম জানবো, এখানে শুধুমাত্র একটা এনজাইমের নাম জানবো। সেটা কি? সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম। তারপর এই দুটা হচ্ছে এমনি মনে রেখে দিব। কি কি? একটা হচ্ছে আমরা এই যে ডিএনএ বানানো বা আরএনএ বানানো যে ব্লকগুলো আছে, অর্থাৎ আমরা যদি একটা বাড়ি বানাতে চাই আমাদের কি দরকার? ইট দরকার। সেই রকম ডিএনএ আরএনএ বানানোর জন্য যে ইটটা দরকার, সেই ইটটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, সেই ইটটা হচ্ছে নিউক্লিওটাইড। সো অবশ্যই আমাদের নিউক্লিওটাইড লাগবে, অবশ্যই আমাদের নিউক্লিওটাইড লাগবে। যেহেতু এটা হচ্ছে আমাদের আরএনএ, সেহেতু আমাদের নিউক্লিওটাইডটা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে, আর এই নিউক্লিওটাইডের সাথে কাউন্টটা বলে দিয়েছে, ফসফেট যদি 3টা থাকে ট্রাইফসফেট। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের অবশ্যই শক্তি লাগবে। আমরা একটা বাড়ি বানাতে গেলে আমাদের অবশ্যই শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাই এখানে প্রয়োজন হয়। এখানে যা নিউক্লিওটাইডগুলো এনে যুক্ত করব, এই জন্য শক্তির প্রয়োজন হয়। আমরা মেইনলি যদি কঠিন কথা বলি, এখানে দুইটা কঠিন জিনিস লাগবে। একটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট লাগবে, আর পলিমারেজ এনজাইম লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম। আর দুইটা জিনিস সব জায়গায় লাগে, এই জিনিসগুলো সব জায়গায় লাগে। নিউক্লিওটাইড অবশ্যই লাগে, শক্তি অবশ্যই লাগে। ঠিক আছে, তো আমরা এই 4, আর লাস্ট হচ্ছে কি সহযোগী প্রোটিন। সহযোগী প্রোটিন, এই 5টা উপাদানই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কাজে লাগবে, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কাজে লাগবে। সো আমরা এই ছবিটা দেখি, ছবিটা দেখলে আমরা আরেকটু আইডিয়া পেয়ে যাব। এই ছবিটাতে কি আছে? এই ছবিটা এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, দেখো এই ছবিটাতে এটা হচ্ছে 3' to 5'। আমরা বলেছিলাম 3' to 5'কেই হচ্ছে আমরা কপি করব বা টেমপ্লেট হিসেবে ইউজ করব। সো এই স্ট্র্যান্ডটার নাম কি কি হতে পারে? এই স্ট্র্যান্ডটার নাম হতে পারে এগুলো, দেখো এখানে লেখা আছে। এই স্ট্র্যান্ডটার নাম হতে পারে টেমপ্লেট স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, তারপর হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। এই 3টার যে কোনো একটা নামই হতে পারে, যেটাকে আমরা ইউজ করছি কপি করার জন্য। তো এইটাকে ইউজ করে আমি কপি করে বানাচ্ছি এমআরএনএ। ঠিক আছে, বানাচ্ছি এমআরএনএটা তাহলে কি হচ্ছে 5' to 3'। এটার ঠিক উল্টোটা হচ্ছে। তো এইখানে আমাদের একটু চেঞ্জটা দেখি আমরা কি আছে। দেখো আমরা জানি অ্যাডিনিন কার সাথে বন্ড করে? থায়ামিনের সাথে। কোথায়? ডিএনএতে। কিন্তু যদি এটা আরএনএ হয়, অ্যাডিনিন বন্ড করবে কার সাথে? ইউরাসিলের সাথে। আরএনএর ক্ষেত্রে আমরা জানি ইউরাসিলের সাথে বন্ড করছে, আর ডিএনএর ক্ষেত্রে থায়ামিনের সাথে বন্ড করছে। সো আমরা যখন এখানে সিকিউ সলভ করব, তখন এই জিনিসটা দিয়ে ইউরাসিল আছে নাকি থায়ামিন আছে, এগুলো দেখে হচ্ছে আমরা বুঝে যাব এটা কি এমআরএনএ নাকি এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, সো আমরা এভাবে হচ্ছে এটা বুঝলাম। বাকিটা কি? বাকিটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড বা কোডিং স্ট্র্যান্ড। ওকে, আমরা পরবর্তীতে যাই। এখন আমরা একদম আমাদের মেইন পড়াশোনা এর ট্রান্সক্রিপশনের ধাপগুলোতে চলে আসি। সূচনাটা কিভাবে করব? আমি এইগুলো পড়ানোর শেষে, অর্থাৎ আমি থিওরিগুলো পড়ানোর শেষে যা কিছু পড়িয়েছি একটা ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিব কিভাবে আসলে আমাদের সূচনাটা হচ্ছে, কিভাবে আমাদের বর্ধিতকরণ হচ্ছে এবং কিভাবে আমাদের সমাপ্তিকরণ হচ্ছে। তো আমরা এখন একটু মনে মনে ইমাজিন করি, পাশে আমি ছবিকে দেখাচ্ছি।
ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। মজার ব্যাপার, আরএনএ পলিমারেজ হচ্ছে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রধান। আর যখন আমরা রেপ্লিকেশন পড়েছিলাম ওখানে দেখেছিলাম ডিএনএ পলিমারেজ হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছিল। আরএনএ পলিমারেজ এখানে সবচেয়ে মুখ্য ভূমিকাটা পালন করে। আরএনএ পলিমারেজ ঠিক রেপ্লিকেশনে যেই কাজটা হেলিকেজ এনজাইম করে, রেপ্লিকেশনে যেই কাজটা হেলিকেজ এনজাইম করে, হেলিকেজ এনজাইম যেই কাজটা রেপ্লিকেশনে করে ঠিক সেই কাজটা এখানে কে করে? আরএনএ পলিমারেজ। এখানে কে করে? আরএনএ পলিমারেজ। রেপ্লিকেশন কি কাজ করে? রেপ্লিকেশন হচ্ছে নাইট্রোজেন বন্ড যেগুলো, হাইড্রোজেন বন্ড যেগুলো থাকে, নাইট্রোজেন ক্ষার যে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করে, হাইড্রোজেন বন্ডগুলোকে কি করে? কেটে ফেলে। হাইড্রোজেন বন্ডগুলোকে কি করে? ভেঙে ফেলে বা কেটে ফেলে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলে বা কেটে ফেলে। আর এভাবে হচ্ছে সে সামনের দিকে এগিয়ে যায়। দেখো এখানে কি হলো? ডিএনএ অণুর একটি স্ট্র্যান্ডের জিন অংশের প্রথমাংশে অবস্থিত প্রোমোটার। আচ্ছা, এখানে আরেকটা নতুন শব্দ এসছে, প্রোমোটার। আরেকটা শব্দ দেখাই, প্রাইমার লাগে না। আমরা যখন এইগুলো পড়বো, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এগুলো যখন পড়বো তখন আমরা কি করব? কম্পেয়ার করে পড়বো, তাহলে আমাদের জন্য বোঝাটা অনেক ইজি হবে। সো এখানে ট্রান্সক্রিপশনের মধ্যে আমি যেমন এইমাত্র বললাম হেলিকেজ এনজাইম যেটা রেপ্লিকেশনে ছিল, এখানে সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, আরেকটা জিনিস, আমরা রেপ্লিকেশন যখন শুরু করেছিলাম তখন আমরা দেখেছিলাম প্রাইমার নামে একটা আমাদের ইনিশিয়েটর প্রোটিন দরকার হচ্ছিল। ঠিক আছে, আমাদের প্রাইমার দরকার হচ্ছিল যেটা কিনা আমাদের আরএনএ দিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, সো এইখানে কিন্তু প্রাইমারের দরকার হয় না। এখানে কি দরকার হয়? এখানে হচ্ছে প্রোমোটার দরকার হয়। প্রাইমার নামের কোনো টার্মই এখানে নেই, এখানে দরকার হয় প্রোমোটার। সো এখন প্রোমোটার কি? আমরা শুনে থাকি বিভিন্ন কোম্পানি হচ্ছে প্রমোট করে, বিভিন্ন কোম্পানি অনেক কিছু প্রমোট করে, ঠিক না? অথবা কারো যখন পদোন্নতি হয় তখন বলা হয় প্রমোশন হয়েছে। ঠিক একইভাবে এখানেও প্রমোটার আছে যেটা কিনা আমার কাজটা এগিয়ে নেওয়ার জন্য বা কাজটাকে প্রমোট করার জন্য দরকার। সেই প্রমোটার কি? সেই প্রমোটার হচ্ছে টাটা বক্স। কাদের জন্য? প্রকৃত কোষে সেটা হচ্ছে কি টাটা বক্স। আর আদি কোষে সেটা কি? সেটা হচ্ছে টাট। ঠিক আছে, টাট। সো এই জিনিসটা আমরা খেয়াল করি যে টাটা বক্স জিনিসটা কি। হোয়াট ইজ টাটা বক্স? টাটা বক্স কি আমরা একটু দেখি। টাটা বক্সের প্রত্যেকটা লেটার হচ্ছে আমাদের বুঝিয়ে দিবে টাটা বক্স কি। টাটা বক্সের লেটারগুলো দেখি, এই যে টি হচ্ছে কি থাইমিন, এ হচ্ছে এডিনিন, থাইমিন এডিনিন। আবার ওই যে সেম কথা আদি কোষে। সো এই টাটা বক্স মানে বোঝাচ্ছে, আমি যদি ধরি এটা হচ্ছে ডিএনএর একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের কোনো একটা জায়গাতে, ধরো এই স্ট্যান্ডের এই জায়গাতে অ্যাডিনিন থায়ামিন এরকম অনেক পাওয়া যাচ্ছে। ঠিক আছে, থায়ামিন। এখানে হচ্ছে আমরা গুয়ানিন বা সাইটোসিন এই জায়গাটাতে বেশি নেই, এই জায়গাটাতে নেই, এখানে আছে সাইটোসিন, এখানে গুয়ানিন। সো এই যে জায়গাটা এখানে থায়ামিন আর এডিনিনের ঘনত্বটা অনেক বেশি। হ্যাঁ, এই জায়গাতে থায়ামিন আর এডিনিন অনেকে যে উচ্চ হারে থায়ামিন আর এডিনিন বেস থাকে, থায়ামিন আর এডিনিন বেসটা উচ্চ হারে থাকে। এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে টাটা বক্স। আর এই জায়গাটা যখন আমি পেয়ে যাব, এটাই হচ্ছে আমাদের প্রমোটার। আমাদের তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের ট্রান্সক্রিপশনটা স্টার্ট করতে হবে। তাহলে আমাদের সূচনাটা এখানেই হয়ে যাবে। প্রকৃত কোষের ক্ষেত্রে টাটা বক্স আর আদি কোষের ক্ষেত্রে টাটা বক্সের পরিবর্তে টাট। ঠিক আছে, আর এখানে অবশ্য কোনো প্রাইমার লাগে না। আচ্ছা, আমরা এখন সেকেন্ড ধাপে চলে আসি। সেকেন্ড ধাপে কি বলা আছে? সেকেন্ড ধাপে বলা আছে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণে কি করা হচ্ছে? এখানে আরএনএ পলিমারেজ হচ্ছে মেইন কাজটা করছে। আমরা যদি ধরি এটা হচ্ছে
একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, ঠিক আছে। এই ডিএনএটার মাঝখানে অনেকগুলো হাইড্রোজেন বন্ড থাকে, এই হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করেছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা হচ্ছে বেস পেয়ার যেটাকে আমরা বলি। সো এই বেস পেয়ারগুলো যখন রেপ্লিকেশন দেখেছি তখন দেখলাম হচ্ছে এই বেস পেয়ারগুলোকে ভেঙে ফেলছিল কে? হেলিকেজ এনজাইম। এখন এই বেস পেয়ারগুলোকে ভেঙে ফেলবে কে? ভেঙে ফেলবে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এই যে বেস পেয়ারিং রীতিমতো এখানে ভাঙা শুরু করে দিবে, ঠিক আছে। সো এই ভাঙার ক্ষেত্রে আমরা দেখব যেটাকে কাজে লাগানো হচ্ছে মেইনলি, ভাঙার পরে কাজে লাগাবে হচ্ছে আমাদের 3' to 5' প্রান্তটাকে বা 5' স্ট্র্যান্ডটাকে। 3' to 5' স্ট্র্যান্ডের দিকে হচ্ছে মুখী হয়ে আমাদের পরে ট্রান্সক্রিপশনটা হবে আর আমাদের নতুন এমআরএনএ তৈরি হবে। আর এইখানে একের পর এক নিউক্লিওটাইড এনে অ্যাড করা শুরু করবে। বর্ধিতকরণ, এই যে সেম কথাগুলাই এখানে আছে। আসো, তো এইখানে আমরা বর্ধিতকরণটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখন ইলংগেশনটা দেখি, বা ইলংগেশন আমাদের শেষ। এখন দেখব টার্মিনেশনটা দেখি, টার্মিনেশন বা সমাপ্তিকরণ। আমরা শুরুতে যখন শুরুটা করলাম, সূচনাতে কি দেখলাম? টাটা বক্স থেকে আমি প্রমোট করে শুরু করে দিলাম, ঠিক আছে। আমার স্টার্টিং কি ছিল? টাটা বক্স। এখন স্টপ কি হবে? স্টপ হবে আমার স্টপটা কি হবে? আমার স্টপ হবে, দেখো এখানে কি বললো, স্টপ হচ্ছে আমি একটা নির্দিষ্ট জায়গাতে কিছু বেস সিকোয়েন্স দেখতে পাবো, টার্মিনেশন বেস সিকোয়েন্স দেখতে পাবো। এই টার্মিনেশন বেস সিকোয়েন্সটা হচ্ছে অনেকগুলো এডিনিন, ঠিক আছে। অনেকগুলো অ্যাডিনিন যখন আমি দেখতে পাবো, অ্যাডিনিনের ঘনত্ব অনেক বেশি থাকবে। অনেকগুলো অ্যাডিনিন যখন থাকবে তখন হচ্ছে আমি কি করব? এটা টার্মিনেট করে দিব অথবা স্টপ করে দিব। আমরা খেয়াল করেছিলাম স্টার্টিংয়ের ক্ষেত্রে যখন প্রকৃত কোষ ছিল টাটা বক্স আর আদি কোষে ছিল টাটাট, ঠিক না? সো এখানে সেমভাবে আদি কোষে আরেকটা কিছু আছে নিশ্চয়ই। প্রকৃত কোষে অনেকগুলো অ্যাডিনিন দেখলে আমি স্টপ করে দিব। আদি কোষে কি আছে? আদি কোষে কি আছে দেখো তো। আদি কোষ হচ্ছে একটি বিশেষ প্রোটিন থাকবে, একটা বিশেষ প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে শেষ করবে ইদার অর এখানে একটা লুপ সৃষ্টি করে ট্রান্সক্রিপশনটা অফ করে দিবে। এই যে এডিনিনের কথা বললাম, অনেকগুলো এডিনিন থাকে, চলো একটু দেখি। এই কথাটা এখানে বলা আছে, এই যে টার্মিনেশন সিকোয়েন্স হচ্ছে এক সারি এডিনিন। তারপর এগুলোকে কি করবে? ট্রান্সক্রাইব করে এক সারি ইউরাসিল তৈরি করে ফেলবে, ঠিক আছে। তারপর কি করবে? নিউক্লিয়ার প্রোটিন ওই ইউরাসিলগুলোকে সংযুক্ত করে ফেলবে আর ট্রান্সক্রিপশনটা অফ করে দিবে। আচ্ছা, আমরা এতক্ষণ যে তিনটা ধাপ পড়েছিলাম কি কি ছিল? সূচনা ছিল, বর্ধিতকরণ ছিল, আর লাস্ট ছিল টার্মিনেশন। এই তিনটা মিলিয়ে যেই জিনিসটা আমরা তৈরি করি হচ্ছে একটা প্রাইমারি জিনিস। সেটা কি? সেটা হচ্ছে প্রি এমআরএনএ, ঠিক আছে। আমরা এত যুদ্ধ করে আমরা তৈরি করলাম হচ্ছে একটা প্রাইমারি জিনিস, যেটা প্রি এমআরএনএ। এখন প্রি এমআরএনএ আমরা যে কোনো জিনিস তৈরি করার পর সেটাকে একটু কারেকশান করতে হয়, ঠিক না? তারপরেই তো আমরা হচ্ছে মার্কেট প্লেসে সেটাকে দেই। সো এখানে একইভাবে প্রি এমআরএনএ আমি তৈরি করার পর এখানে অনেক ভুল আছে, সেই ভুলগুলোকে কারেক্ট করে পারফেক্ট করে তারপর আমি এই প্রি এমআরএনএ থেকে এমআরএনএটাকে বের করে আমার আরএনএর যে মেইন উদ্দেশ্য বা মেইন কাজ প্রোটিন তৈরি করা, সেই প্রোটিন তৈরি করার জন্য পাঠিয়ে দিব, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে দেখি তো। এখানে আমার কেন আমি কি করব, ঠিক আছে। আমার প্রি এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বের হবে। এখন যত কাহিনী হলো সব কিছু নিউক্লিয়াসের ভেতরে হলো। প্রি এমআরএনএ নিউক্লিয়াসের বাইরের এনজাইম ও পরিবেশ কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
এটা যখন বের হবে তখন এটা যেহেতু অনেক নাজুক অবস্থায় আছে, এখনও পারফেক্টলি এটাকে আমি স্ট্রং করতে পারিনি বা প্যাকেট করে পাঠাতে পারিনি, তাহলে এটা যখন বের হবে বাইরের পরিবেশে যাবে তখন সেটা হচ্ছে বিভিন্নভাবে অ্যাটাকের শিকার হতে পারে। এই জন্য আমার যেটা করতে হবে, এই জন্য আমার হচ্ছে এটাকে পরিমার্জন করতে হবে বা এডিট করতে হবে, এটাকে এডিট করতে হবে বা এটাকে কিছু জ্যাকেট পরাই দিব যেন এটাকে কেউ অ্যাটাক করতে না পারে। সো কি করি দেখো তো, আমরা এখন কি করব, এই এমআরএনএ এর ধর আমি যে এমআরএনএটা বানিয়েছি সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে, 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে। সো এই 5 প্রাইম টু 3 প্রাইমের এটা হচ্ছে কি লিডার প্রান্ত, ঠিক আছে, লিডার প্রান্ত, আর এটা হচ্ছে কি টেইল। সো আমি এখানে কিছু কাজ করব, এখানে কিছু কাজ করব, করে এদেরকে হচ্ছে একটা এক্সট্রা জিনিস পরিয়ে দিব, একটা জ্যাকেট টাইপের কিছু একটা পরিয়ে দিব। কি করছি দেখি তো, এখানে কি করব, পরিমার্জন 1 বা মডিফিকেশন 1 বা এডিট 1, ঠিক আছে। 50 থেকে 150টি, নাম্বারটা মনে রাখি, 50 থেকে 150টি অ্যাডেনিন নিউক্লিওটাইডের একটি চেইন, অ্যাডেনিন নিউক্লিওটাইডের একটি চেইন প্রি এমআরএনএ এর 3 প্রাইম প্রান্তে যুক্ত হবে, ঠিক আছে, 3 প্রাইম প্রান্তে যুক্ত হবে, অর্থাৎ টেইল লেজের জায়গাটাতে যুক্ত হবে। কত, 50 থেকে 150টি অ্যাডেনিন, 50 থেকে 150টি, আমি তো অতগুলো এখানে আঁকাতে পারবো না, সো আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। এটা কি করব, এখানে হচ্ছে আমি অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর এটা যেহেতু অনেকগুলো অ্যাডেনিন তাই এটাকে বলা হচ্ছে কি পলি এ, আর যেহেতু লেজের প্রান্তে যুক্ত করেছি তাই একে বলা হবে পলি এ টেইল, পলি এ টেইল। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টেইলিং, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, টেইলিং। সো পরিমার্জন 1 আমাদের শেষ, পরিমার্জন 1 আমাদের শেষ। পরেরটা দেখি, ছবিটা একটু পরেই দেখাই, পরেরটা দেখি, পরিমার্জন 2, পরিমার্জন 2, পরিমার্জন 2তে কি বলা হচ্ছে, আমরা লেজের প্রান্তে দেখেছি, এখন দেখব হচ্ছে সামনের প্রান্তটা, অর্থাৎ হেডের প্রান্ত বা লিডার প্রান্ত। দেখো এখানে কি হচ্ছে, 7টি গুয়ানিন, একদম কাউন্টটা পার্টিকুলার। আমি যখন টেইলিংটা দেখলাম সেখানে দেখলাম 50 থেকে 150টি নিউক্লিওটাইড একত্রিত হয়ে ওটা তৈরি করছে। এই যে দেখো এখানে কি পড়লাম, 50 অ্যাডেনিন একত্রিত হয়ে, অ্যাডেনিন নিউক্লিওটাইডের একটি চেইন হচ্ছে এখানে একত্রিত হবে, কিন্তু এইখানে এসে কি বললো, গুয়ানোসিন নিউক্লিওটাইড। সো এখানে হচ্ছে গুয়ানোসিন নিউক্লিওটাইড একত্রিত হয়ে তৈরি করবে, কি তৈরি করবে, ক্যাপ তৈরি করবে, একটা 5 প্রাইম ক্যাপ তৈরি করবে, ঠিক আছে, 5 প্রাইম ক্যাপ তৈরি করবে। আর এটাকে বলা হবে ক্যাপিং, এটাকে বলা হবে ক্যাপিং, ঠিক আছে। এই ছবিটাতে দেখাই এখন, এখানে একটা ক্যাপ তৈরি করবে, ঠিক আছে, এখানে একটা ক্যাপ তৈরি করবে, 7টা গুয়ানোসিন একসাথে হয়ে নিউক্লিওটাইড তৈরি করে, সেটার মধ্যে সেটা এসে কি করবে, এই যে লিডার প্রান্তে, এই লিডার প্রান্তে হচ্ছে একটা ক্যাপ তৈরি করে, এই লিডার প্রান্তে একটা ক্যাপ তৈরি করে, ঠিক আছে। এভাবে এই লিডার প্রান্তে হচ্ছে একটা ক্যাপ তৈরি করবে, এটাকে ক্যাপিং বলা হচ্ছে, এটাকে ক্যাপিং বলা হচ্ছে। এইটুকু কাজ করার পরও কিন্তু এটা প্রপারলি উপযোগী হয় না, অর্থাৎ এখানে আরেকটা পরিমার্জনের দরকার হয়, 3 নাম্বার আরেকটা পরিমার্জনের দরকার হয়। কারণ এখানে কি হয়, প্রকৃতকোষী জিন কোডিং অঞ্চল এবং নন কোডিং অঞ্চল থাকে, ঠিক আছে, কোডিং অঞ্চল আর নন কোডিং অঞ্চল থাকে। কোডিং অঞ্চলকে বলা হয় এক্সোন, এক্সোন এক্সপ্রেসড সিকোয়েন্স, নন কোডিং অঞ্চলকে বলা হয় ইন্ট্রন, ইন্টারভেনিং সিকোয়েন্স, ইন্টারভেনিং সিকোয়েন্স, অর্থাৎ ইন্টারভেনিং মানে হচ্ছে বাধা দিবে, বাধা দিবে, ঠিক আছে, এটা কি করবে, বাধা দিবে, বাধা দিবে। যখন প্রোটিন তৈরি করতে যাবে এই জায়গাটা বা ইন্ট্রন হচ্ছে বাধা সৃষ্টি করতে পারে, যারা বাধা সৃষ্টি করতে পারে তাদেরকে লাইফ থেকে যেমন বের করে দেওয়া উচিত তেমন এমআরএনএ থেকে বের করে দেওয়া উচিত। সো আমাদের 3 নাম্বার এডিট বা 3 নাম্বার মডিফিকেশনটা কি দেখি তো, আচ্ছা 3 নাম্বার এডিট বা 3 নাম্বার মডিফিকেশনটা কি দেখি তো,
এই যে এখানে হচ্ছে কাজ করবে স্প্লাইসিং বা হচ্ছে কেটে ফেলবে, ঠিক আছে। এখানে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে কেটে 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 বাদ দিয়ে দিব, এটাই হচ্ছে এখানে করবে। দেখো নিউক্লিয়াসে প্রি এমআরএনএ কে স্প্লাইসিং করা হয়, নিউক্লিয়াসেই এই কাজটা করা হবে, ঠিক আছে, নিউক্লিয়াসেই এই কাজটা করা হবে। সো এমআরএনএ স্প্লাইসিং করে ফেলে দেওয়া হবে কাকে? বাধা সৃষ্টিকারী ইন্ট্রনসকে বা নন কোডিং অঞ্চলকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। আর এক্সন সবগুলোকে, বাকি ধরো আমি যদি হচ্ছে এখান থেকে হচ্ছে এই পার্টটা কেটে ফেলি, এই পার্টটা কেটে ফেলি, এই পার্টটা কেটে ফেলি, তাহলে এর কন্ডিশনটা কি হবে? এর কন্ডিশনটা হবে এমন বিচ্ছিন্ন। এখন আমার আরেকটা কাজ রয়ে যাবে, এদের কাটার পর আরেকটা কাজ হচ্ছে এদের জোড়া লাগাতে হবে, এদের জোড়া লাগাতে হবে, ঠিক না? এদের জোড়া লাগাবে কে? এদের জোড়া লাগাবে হচ্ছে, এদের জোড়া লাগাবে কে? দেখি, এদের এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, এদের এভাবে সংযুক্ত করে দিতে হবে। একে কি বলে? স্প্লাইসিংও বলা হয়, একসাথে নিয়ে এসে সংযুক্ত করে দেওয়া, একে জিন স্প্লাইসিংও বলা হয়। স্প্লাইসিং করা হয়ে থাকে স্প্লাইসিওজোম দিয়ে। দেখি এখন বলল প্রি এমআরএনএ কতগুলো স্মল রাইবোনিউক্লিওপ্রোটিনস মিলিত হয়ে কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, একটা কমপ্লেক্স তৈরি করে। মানে স্প্লাইসিওজোম এটা কিন্তু সুনির্দিষ্ট একটা জিনিস না যে আমরা ইন্ট্রনকে কেটে ফেলতেছি শুধুমাত্র ওই জিনিসটা থাকবে স্প্লাইসিওজোমের মধ্যে, না, স্প্লাইসিওজোম হচ্ছে একটা কমপ্লেক্স যেখানে ইন্ট্রনকে কেটে ফেলার জন্য একটা এনজাইম থাকবে, প্লাস এক্সনগুলোকে জোড়া লাগানোর জন্য একটা এনজাইম থাকবে, দুইটা কাজই করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। স্প্লাইসিং কাজটা এতটাই নিপুণভাবে হয়ে থাকে যে ইন্ট্রনের একটি বেজও চূড়ান্ত এমআরএনএতে থাকে না, আবার এক্সনসের একটি বেজও চূড়ান্ত এমআরএনএতে বাদ পড়ে না। তার মানে ভাঙার গড়া দুটা কাজই একসাথে স্প্লাইসিওজোম করে থাকে। আর এই কাজটা হয় কোথায়? মডিফিকেশন 3-তে এসে এই কাজটা করা হয়ে থাকে। আচ্ছা, এখানে এই কথাগুলাই বলা আছে। আমরা এখন আমরা ছবিটা একটু দেখি, যে ছবিটা একটু আগে হচ্ছে আমি স্কিপ করেছিলাম সেই ছবিটাই হচ্ছে এখন একটু দেখি। এই যে দেখি, এই ছবিটার প্রথম যে ছবিটা, এখানে কি আছে? এখানে হচ্ছে কি প্রমোটার, এটা হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে, এটা ডিএনএর মধ্যে কোডিং নন কোডিং অঞ্চল দুইটাই কিন্তু থাকে, ঠিক আছে, প্রথমটা ডিএনএ। তারপর প্রি এমআরএনএতে এটা হচ্ছে ইন্ট্রন, যেটা আমি ফেলে দিব, লাগবে না, এটা হচ্ছে এক্সন, আমার এক্সনটাই লাগবে। তারপর হচ্ছে আমি বলেছিলাম এই যে হেডের জায়গাটাতে আমি হচ্ছে কি করব? গুয়ানোসিন নিউক্লিওটাইড অ্যাড করব। সো এখানে অনেকগুলো গুয়ানোসিন আছে, আর এখানে হচ্ছে আমি পলি এ টেইলিং করব, অর্থাৎ অ্যাডিনিন নিউক্লিওটাইড অ্যাড করব। সো এই যে দেখো, এখানে আমি অ্যাড করেছি, এই কথাটাই বলা হচ্ছে, এখানে ক্যাপিং করলাম। তারপর আমি কি করলাম? ইন্ট্রনগুলোকে কেটে কেটে ফেলে দিলাম, এগুলো কেটে কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখানে হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হলো, পরে এটা আবার যোগ করে দিলাম, যোগ করে আমি আলটিমেটলি এইরকম একটা এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ পেয়ে গেলাম। প্রথমে পেয়েছিলাম কি? প্রি এমআরএনএ, তারপর এভাবে এডিট করার পর আমি পেয়ে গেলাম চূড়ান্ত এমআরএনএ। এখন আমরা এখন ট্রান্সক্রিপশনের উপর একটা ভিডিও দেখে ফেলি, তাহলে এতক্ষণ যা কিছু বলেছি সব কিছু কল্পনা করতে পারবো। চলো একটা ভিডিও দেখে নেই। আচ্ছা, এখন প্রথমে আমরা এই ভিডিওতে আমাদের মেইনলি যেই জায়গাতে ট্রান্সক্রিপশনটা হচ্ছে, নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশনটা হচ্ছে, সো আমরা নিউক্লিয়াসটাকে খুঁজে বের করে তার মধ্যে ডিএনএটাকে খুঁজে বের করব। চলো ডিএনএটাকে খুঁজে বের করি। ডিএনএটাকে খুঁজে বের করার কাজ চলছে। প্রথমে যাবে নিউক্লিয়াসে গিয়ে হচ্ছে ডিএনএটা খুঁজে বের করবে, কারণ ডিএনএকে আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এই যে পেয়ে গেল
ডিএনএ পেয়ে গেল। এখন এই ডিএনএ থেকে যেইটুকু অংশ আমি ট্রান্সক্রাইব করব বা ট্রান্সক্রিপশনের জন্য ব্যবহার করব সেইটুকু অংশকে দেখানো হচ্ছে। এখানে আছে জিন। এখন আমরা এই জায়গা থেকে শুরু করব, এখানে প্রোমোটার রিজিয়ন আর ওখানে হচ্ছে শেষ করব টার্মিনেটর রিজিয়ন। আমরা জানি প্রোমোটার রিজিয়নে টাটা বক্স থাকে, টার্মিনেটর রিজিয়নে আমরা কি পাই? অ্যাডিনিন পাই, অনেকগুলো অ্যাডিনিন। ঠিক আছে, আর এখানে হচ্ছে প্রোটিন দেখাচ্ছে। প্রথমে আমরা জায়গাগুলো একটু চিনে নিলাম কোথায় কি হচ্ছে। এখন জাস্ট একটু বোঝানোর জন্য দেখালো নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে কি, নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনটা হয়, দেখো ইনসাইড দ্য নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে হচ্ছে আমাদের ট্রান্সলেশন হয়, যেটা আজকের ক্লাসের টপিক না, পরবর্তী ভিডিওতে আমরা শিখব। দেখো সাইটোপ্লাজমে হচ্ছে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে হয়ে এখান থেকে এমআরএনএ বেরিয়ে চলে যাবে, তারপর সেখানে রাইবোজোমের হেল্প নিয়ে ট্রান্সলেশন হবে। সো আমরা এখন অ্যাকচুয়াল প্রসেস ট্রান্সক্রিপশনটা দেখি। ডিএনএ আরএনএ পলিমারেজ আসছে, সে হচ্ছে এসে এখন প্রোমোটারটা খুঁজে পেয়ে গিয়েছে। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে সে হচ্ছে ট্রান্সক্রিপশনটা চালাবে। প্রোমোটারটা খুঁজে পেয়ে সে হচ্ছে আরএনএ পলিমারেজকে ডাকছে, আসো আমি কাজ শুরু করব, চলে আসো। এসছে, ঠিক আছে। এখন সে কি করবে? আরএনএ পলিমারেজের কাজ যেটা সেটাই করবে। সে হচ্ছে এখন ভেতরের যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলোকে ভেতরে ভাঙছে। ভাঙার কারণে এই যে দেখো বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ডগুলো, এই যে ভেঙে ফেললো হাইড্রোজেন বন্ডগুলো, ভেঙে ফেললো। সে এখন নিউক্লিওটাইডগুলোকে আনছে, এনে 5 প্রাইম টু 3 প্রাইম। দেখো প্রথমে তৈরি হচ্ছে 5 প্রাইম, সেজন্য এটাকে বলা হয় হেড বা লিড, ঠিক আছে। তারপর এমআরএনএ তৈরি হচ্ছে, আর লাস্ট হচ্ছে কি তৈরি হবে? লাস্ট হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এভাবে তৈরি হচ্ছে, হতে একটা সময় যখন সে হচ্ছে টার্মিনেশন সিকোয়েন্সটা পেয়ে গেল, তখন হচ্ছে সে স্টপ করে দিবে। ওখানে টার্মিনেশন সিকোয়েন্সটা পেয়ে গেল, তাই এখানে হচ্ছে স্টপ করে দিল, ঠিক আছে। এই যে স্টপ করে দিল। এখন আমি এটা দেখব, আমার এখন যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে কি প্রি এমআরএনএ। এইখানে দেখো ইয়েলো কালারেরগুলো ইন্ট্রন, আর যেটা দেখালো সেটা হচ্ছে এক্সন। ইন্ট্রন দেখাচ্ছে, আমরা জানি ইন্ট্রন কিন্তু আমাদের লাগে না, ইন্ট্রন বাধা দেয়, তাই ইন্ট্রনকে কি করতে হয়? ডিলিট করে ফেলতে হয় বা বাদ দিয়ে ফেলতে হয়, কেটে ফেলতে হয়। এখন এই প্রি এমআরএনএতে দেখো 5 প্রাইম এখানে ক্যাপিং করা হয়েছে, 3 প্রাইমের ওখানে টেলিং করা হয়েছে, কারণ না হলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যখনই নিউক্লিয়াস থেকে বের হবে তখন নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন স্প্লাইসিওজোম কমপ্লেক্সের মাধ্যমে ইন্ট্রনসগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ এরা কিন্তু আমার কোনো কাজে আসবে না, উল্টো আমার প্রবলেম করবে, ঠিক আছে। সো গ্রিন কালারটা হচ্ছে কি টেইলিং, আর ব্লু কালারটা হচ্ছে আমাদের ক্যাপিং। বেরিয়ে চলে আসলো নিউক্লিয়াস থেকে। এখন একটু দেখাচ্ছে যে এমআরএনএটা আসলে কেমন হয়। এমআরএনএটা আসলে এমনই হয়, যেটার হচ্ছে এইখানে হচ্ছে বেস সিকোয়েন্সগুলো থাকে। এখন এই বেস সিকোয়েন্সগুলোকে মিলিয়ে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হবে, তারপর প্রোটিন তৈরি হবে। এভাবে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে ফেলি। আমরা আমাদের পরবর্তী টপিকটা দেখি। পরবর্তী টপিক হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স কথাটার সাথে আমরা সবাই আশা করছি পরিচিত, যারা উনো গেমস বা অনেক গেমসেই কিন্তু এই রিভার্স কথাটা খুব বেশি ইউজ হয়। যখন পাল্টা কাজটা হয় বা উল্টা কাজটা হয় তখন সেটাকে রিভার্স বলে। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনে কি হয়? ট্রান্সক্রিপশনে হচ্ছে একটা ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, ঠিক আছে। একটা ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ। আর রিভার্স ট্রান্সক্রিপশনে এই কাজটা হচ্ছে কি হয়? রিভার্স হয়ে যায়। এই কাজটা রিভার্স হয়ে যায়, তাহলে তখন কি হবে? আরএনএ থেকে তৈরি হবে ডিএনএ। আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। এখন আমরা বুঝতেই পারছি এটা কোনো নর্মাল কেস না, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কেস, অ্যাবনর্মাল কন্ডিশন। সো এমন অ্যাবনর্মাল কন্ডিশন কোথায় হতে দেখা যায়? খুব কমনলি দেখা যায় এইচআইভি ভাইরাস। আমরা এইচআইভি ভাইরাসের নাম সবাই জানি। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের রিভার্স ট্রান্সক্রিপশন হতে দেখা যায়, অর্থাৎ ওখানে ভাইরাল আরএনএ এই কাজটা করে। চলো একটু দেখি। আচ্ছা, এখানে যে এনজাইমটা অ্যাকচুয়ালি হেল্প করে সেই এনজাইমের নামটাও জেনে নেই, রিভার্স ট্রান্সক্রিপ্টেস।
আর এই কাজটা যারা করে, যে ভাইরাস এই এনজাইমটা ব্যবহার করে রিভার্স ট্রান্সক্রিপশনটা করে, তাদেরকে কি বলা হয়? রিট্রোভাইরাস। তাদেরকে কি বলা হয়? রিট্রোভাইরাস। রিট্রোভাইরাস বলা হয়। এখন এই যে বললাম এইচআইভি এই রিভার্স ট্রান্সক্রিপশনটা করে থাকে। করোনা ভাইরাসের আরএনএকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে। আচ্ছা, তার মানে আমরা আরও একটা পেলাম কোথায়? করোনা ভাইরাসের ক্ষেত্রে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই ভাইরাসের ক্ষেত্রেই এমন রিভার্স ট্রান্সক্রিপশনটা বেশি হয়ে থাকে। আর যে এনজাইম হেল্প করে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এখানে তাহলে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া দেখেছি ডিএনএটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয়, কিন্তু এখানে আরএনএকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ইউজ করা হয়। ছবিটা একটু দেখি। এই যে দেখো, আরএনএ টেমপ্লেট হিসেবে ইউজ করা হচ্ছে, আর একটা এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম হচ্ছে এটা হেল্প করছে। তারপর ওয়ান স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ, একটা ডিএনএ তৈরি করে ফেললো। এই আরএনএটা থেকে একটা ডিএনএ তৈরি করে ফেললো। তারপর এই ডিএনএ থেকে কি হলো? ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি হলো। তারপর কি হলো? নতুন ভাইরাল ডিএনএ। অর্থাৎ আলটিমেটলি আরএনএ থেকে এই যে ভাইরাল ডিএনএটা তৈরি হলো, ঠিক আছে? তারপর ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করবে, তারপর প্রোটিন তৈরি করবে। রিভার্স ট্রান্সক্রিপশনটা অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে? রিভার্স ট্রান্সক্রিপশনটা হয়েছে এইটুকুর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশনটা হয়ে গেল। আর এটা হচ্ছে ফার্দার প্রক্রিয়া যা যা আছে আর কি। তারপর হচ্ছে এখান থেকে কি হলো? আবার সেই ডিএনএটা যখন পেলো, ডিএনএ থেকে আবার ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন হলো। মানে প্রথম অংশটুকু হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভাইরাল আরএনএতে আমরা দেখি এই কাজটা হয়। সো এখান থেকে আর বেশি কিছু লাগবে না। রিভার্স ট্রান্সক্রিপশনের এই মেইন কথাগুলো জানলেই হচ্ছে আমাদের জন্য হয়ে যাবে। আসো আমরা একটা সিকিউ সলভ করি। এতক্ষণ অনেক পড়াশোনা করেছি, আমরা ট্রান্সক্রিপশন টপিকটার উপর একটা সিকিউ সলভ করি। এখন দেখো, প্রথমে আছে লিউকোপ্লাস্ট কি? আমরা প্লাস্টিডের মধ্যে পড়েছিলাম লিউকোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের মধ্যে যেটা হচ্ছে সবুজ প্লাস্টিড, সেটাকে বলা হচ্ছিল কি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণ হেল্প করে। তারপর রং ধারণ করে ক্রোমোপ্লাস্ট। আরেকটা হচ্ছে কি? কোনো বর্ণ ধারণ করে না বা সাদা থাকে, সেটা হচ্ছে কি? লিউকোপ্লাস্ট ছিল। সো এটার সুন্দর একটা সংজ্ঞা আমাদের বইতে আছে, আমরা প্লাস্টিক টপিকটা থেকে পড়বো। তারপর হচ্ছে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? আত্মঘাতীরা কি করে? নিজে মরে, আশেপাশে মানুষজনকে মেরে ফেলে। সো লাইসোজোমটা কি করে? লাইসোজোম হচ্ছে প্রতিকূল পরিবেশে যখন চলে যায় তখন সে নিজে তো মারা যায়, প্লাস সে হচ্ছে এমন কাজ করে, এমন এনজাইম রিলিজ করা শুরু করে যে তার আশেপাশে যে অর্গানগুলো থাকে বা অঙ্গাণুগুলো থাকে সেগুলোকেও মেরে ফেলে। সেই জন্য এটাকে বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। আজকে আমাদের যেই মেইন কোশ্চেন সেটাই হচ্ছে আমাদের এই যে গ আর খ। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। আমরা এতক্ষণ পড়ার পর এটা অ্যাটলিস্ট বুঝে গিয়েছি এটা কি? পি হচ্ছে ট্রান্সক্রিপশন। পি কি? ট্রান্সক্রিপশন। তারপর কিউ কি? কিউ হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, ট্রান্সলেশন, যেটা আজকে আমরা পড়িনি। আমরা পরবর্তী ভিডিওতে ট্রান্সলেশন পড়ব। ট্রান্সলেশন আমরা কখন পড়ব? পরবর্তী ভিডিওতে। সো আমরা একটু দেখি, উদ্দীপকের পি প্রক্রিয়াটি বর্ণনা করো। অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে আমাকে বর্ণনা করতে বলা হয়েছে। সো এই প্রক্রিয়াটা বর্ণনা করার ক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো লিখব। কি কি ছিল? প্রয়োজনীয় উপকরণে ছিল ডিএনএ টেমপ্লেট। তারপর কি কি ছিল? আরএনএ পলিমারেজ এনজাইম, অনেক ইম্পর্টেন্ট। তারপর রাসায়নিক শক্তি ছিল, নিউক্লিওটাইড ছিল, বিভিন্ন প্রকার প্রোটিন ছিল, শেষ। তারপর হচ্ছে আমি প্রক্রিয়াগুলো লিখব। প্রক্রিয়া কেমন? প্রক্রিয়াগুলোর মধ্যে ছিল তিনটা জিনিস, সূচনা ছিল, বর্ধিতকরণ ছিল, টার্মিনেশন ছিল। এগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আমি মেইনলি বলেছি সেগুলো মাস্ট উল্লেখ করার ট্রাই করব, আর একটা সুন্দর ছবি এঁকে দিব। আমরা পয়েন্টগুলো দিয়ে 1 লাইন 2 লাইন ভেতরে লিখে আর সুন্দর একটা ছবি দিয়ে দিব, তাহলে আমাদের এখানে 3 মার্কস এনশিওর করতে পারবো। তারপর আসি 4 নাম্বার প্রশ্ন। P
পি এবং কিউ প্রক্রিয়ার মধ্যে ভিন্নতা বিশ্লেষণ করো। ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। ট্রান্সলেশন পরবর্তী ভিডিওতে শিখবো, জাস্ট একটু বলে দেই, আমরা সবসময় পার্থক্যগুলো এভাবে শিখবো, এভাবে লিখবো। এখানে হচ্ছে কি লিখবো, এখানে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, এখানে হচ্ছে ট্রান্সলেশন, এখানে ট্রান্সক্রিপশন, এখানে ট্রান্সলেশন। এভাবে করে আমি 7-8টা পয়েন্ট লেখার চেষ্টা করব, তাহলে ভিন্নতা, তুলনা, পার্থক্য এগুলো হচ্ছে এরকম বক্স করে লিখবো, ঠিক আছে? বক্স করে যদি লিখি আমার হচ্ছে এখানে 4 মার্কস আমি এনশিওর করতে পারবো। সো আমরা এরই মাধ্যমে একটা সিকিউ সলভ করে ফেললাম। চলো এখন এই টপিকের একটা কয়েকটা এমসিকিউ দেখি। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? মাত্র অনেকবার বলেছি, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এখন দেখো কি বললো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আমি একদম ক্লাসের প্রথমেই বলে দিয়েছি এই কোশ্চেনটা আসতে পারে আরএনএ, এই কোশ্চেনটা আসতে পারে এমআরএনএ, যেটাই হোক অ্যান্সার একটা, অ্যান্সার একই থাকবে, অ্যান্সার একই থাকবে, ট্রান্সক্রিপশন। লাস্ট এমসিকিউ, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। তো এরই মাধ্যমে আমরা আমাদের আজকের ইম্পর্টেন্ট টপিক ট্রান্সক্রিপশন শেষ করে ফেলেছি। আশা করছি তোমরা সবাই ট্রান্সক্রিপশন টপিকটা বুঝতে পেরেছো। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের ভিডিও আসবে। আমাদের ভিডিও দেখার জন্য 10 মিনিট স্কুলের সাথে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।